আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভিতরে যে সংঘাত চলমান, সেই সংঘাত শুধুমাত্র এই ৩ দেশের ভিতরে সীমাবদ্ধ নেই। বর্তমানে ধরা হচ্ছে যে এই যুদ্ধ সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাচ্ছে। যে মধ্যপ্রাচ্যের এই যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে অল্প দিনে শেষ করতে চেয়েছিল, সেই যুদ্ধ অল্পতে শেষ হবে না, এটা এখন বোঝা যাচ্ছে। এই যুদ্ধকে ইরান দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার যে হিসাব নিকেশ বা হিসাব কিতাব করে আসছিলেন অল্প সময় শেষ করার, কিন্তু সেটাও এখন মনে হচ্ছে সম্ভব হচ্ছে না। এই জন্য মার্কিনীদের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষ্য দিচ্ছেন, সেই ভাষ্য অনুযায়ী তারা এখানে অর্থাৎ ইরানে এখন যেই তাদের স্থল অভিযান, সেই স্থল অভিযানের হয়তো বা পরোক্ষ একটা ইঙ্গিত দিলেন। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের যে মধ্যপ্রাচ্যের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর সাথে বাংলাদেশের জড়িত, বাংলাদেশও বিশ্বের অন্যান্য দেশগুলো জড়িত। এই জড়িতটা কীভাবে যেন প্রত্যক্ষ বা পরোক্ষ উভয়ভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বা ইরান এরা যেভাবে প্রত্যক্ষভাবে জড়িত, আর বাংলাদেশের মতো দেশগুলো বা এরকম তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলো সবাই পরোক্ষভাবে জড়িত। কেননা আপনারা এই সমস্ত দেশের বিবৃতি, তারপর কথাবার্তা সবই দেখতে পাচ্ছেন। আর সকালে একটা বিবৃতি দিচ্ছে, বিকালে ওই বিবৃতিকে পরিবর্তন করে আরেক ধরনের বিবৃতি সেটা দিচ্ছে, যেরকম বাংলাদেশ দিচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল। হ্যাঁ, এখানে প্রত্যেক দেশের যে স্বার্থ রয়েছে, অর্থাৎ বাংলাদেশ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের যে সমস্ত স্বার্থ রয়েছে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের যে সমস্ত শ্রমিকগণ রয়েছেন, তারা যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা তাদের কার্যক্রম বা কাজ করতেছেন। এই জন্য বাংলাদেশকে ভেবেচিন্তে কোনো একটা পক্ষ নিতে হচ্ছে। কেননা বাংলাদেশও জানে যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু ইরান কিন্তু তার যে বৈধ জবাব সেটা কিন্তু দিচ্ছে। এখন বাংলাদেশ কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু যে বিবৃতি প্রথমে প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এখানে ইরানের কিন্তু যে ইরান যে তার যে পার্শ্ববর্তী দেশগুলোতে হামলা করেছে সেই বিষয়টা বলা হচ্ছে। কিন্তু বাস্তবে ইরান কি শুধু হামলা করেছে, নাকি আপনার অন্যান্য দেশ, বিশেষ করে সৌদি, আপনার যে কি বলে, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে সেখানে ইরানের উপরে হামলা করেছে, এটা বাংলাদেশও জানে। কিন্তু বাংলাদেশ ইরানের যেই আপনার ইরানের বিষয়ে যে কথা বলেছে, যে ইরান যে উপসাগরীয় দেশগুলোতে হামলা করে এটার বিষয়ে নিন্দা করেছে, কিন্তু ইরানের উপরে সেই হামলা হয়েছে সেই বিষয়টা কিন্তু নিন্দা প্রাথমিক পর্যায়ে করেনি। যখন বাংলাদেশের বিভিন্ন যে পর্যায় থেকে এটার আপনার নেতিবাচক কথাবার্তা আসছে, তখন কিন্তু এই যে বাংলাদেশ তার পররাষ্ট্র মন্ত্রণালয় তার সেই বিবৃতি প্রত্যাহার করে নিয়ে বা সেই বিবৃতিকে রেখে আবার নতুন করে আবার আরেকটা বিবৃতি দিয়েছে, ইরানের উপরে যে হামলা হয়েছে সেটার কিন্তু নিন্দা জানিয়েছে। এরকম বিষয় রয়েছে। এখন সেই যুদ্ধ ইরান চাচ্ছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইরান চাচ্ছে যে সর্বত্র, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সকল দেশে ছড়িয়ে দিতে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এখানে স্থল অভিযানের যে ইঙ্গিত দিচ্ছে, তিনি মার্কিন প্রেসিডেন্ট যেটা বলেছেন যে তারা প্রয়োজনে এখানের যেই রেজিম চেঞ্জ করার জন্য, এখানে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে তারা এখানে স্থল অভিযান শুরু করবেন। এখন যারা সামরিক এক্সপার্ট রয়েছেন তাদের ভাষ্য অনুযায়ী তারা যে বিষয়টা বলতে চাচ্ছেন, যে তারা এখানে নিজেদের যে সৈন্য, সেই স্থল অভিযানে সেই সৈন্য পাঠানোর থেকে তারা এখানে যে কাজটা করবে, সেটা ওই যে সিরিয়াতে থাকা বা ইরাকে থাকা যে কুর্দি জনগোষ্ঠী রয়েছে, বা সেখানে বিভিন্ন সশস্ত্র কুর্দি সংগঠন, ওয়াইপিজি, আইপিজি, এরকম বিভিন্ন আপনার সশস্ত্র সংগঠন রয়েছে। এখন এই সমস্ত সংগঠনকে সেখানে তারা কাজে খাটাতে পারে বা কাজে লাগাতে পারে, এরকমটা বলছেন অনেক বিশ্লেষক। এখন সেই এই যে আপনার কুর্দি জনগোষ্ঠী বলেন, ওয়াইপিজি বলেন, বা অন্যান্য যে সমস্ত সশস্ত্র সংগঠনগুলো রয়েছে, তাদেরকে যদি ইরানের বিরুদ্ধে সেখানে ব্যবহার করতে পারে, ইরাক থেকে এসে বা সিরিয়া থেকে এসে তারা যদি ইরানের বিরুদ্ধে কাজ করে, তাহলে ইরান এমনিই তাদেরকে ঠেকানোর জন্য ব্যস্ত থাকবে। কেননা আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু এই যে ইরান ইরাকের বিভিন্ন জায়গায়, অর্থাৎ কুর্দি জনগোষ্ঠী যেখানে রয়েছে ওই সমস্ত অধ্যুষিত এলাকাগুলোতে অলরেডি হামলা পরিচালনা করেছে। কেননা এটা ইরান জানে যে এদেরকে কীভাবে
এই কাজে খাটাতে পারে আমেরিকা বা ইসরায়েল। সুতরাং এই বিষয়টা তারা জেনেই কিন্তু তারা এখানে কিন্তু তাদের যে কৌশল সেটা নির্ধারণ করতেছে। আর মার্কিন যেই আপনার সৈন্যগণ তারা সরাসরি ইরানে গিয়ে হামলা করলে বা ইরানে গিয়ে যুদ্ধ পরিচালনা করলে সেই স্থল অভিযানে তারা কতটা সফল হবে সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেননা হামলা করে বা বিমান হামলা করে সেখানকার ইরানের যে রেজিম চেঞ্জ করা বা সরকার পরিবর্তন করা এটা সম্ভব না। আর ইরান যে আলোচনায় বসবে না এই বিষয়ে গতকালকে থেকে আমরা বিভিন্ন কথা বলেছি, বিভিন্ন বিষয় দেখেছি যে ইরান আসলে আলোচনায় বসবে না, বসার ইরান মনে করতেছে না। ইরান এখন কেন আলোচনায় বসবে? ইরানের হারানোর মতো আর কিছু নাই বলে ইরান মনে করে। সুতরাং ইরান এই বিষয়টা এখন পরিষ্কার করে দিচ্ছে যে তারা আলোচনায় বসবে না, বা তারা যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান পরিচালনা করে সেক্ষেত্রে ইরানের যে মূল যে আক্রমণ, মূল যেই আপনার যেই হামলা, সেই হামলা এখনও ইরান পরিচালনা করেনি। ইরান প্রয়োজনে সেই হামলা পরিচালনা করবে এরকম ইঙ্গিত দিয়ে ইরান রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিষয় বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেই কথা বলেছেন যে যুক্তরাষ্ট্র এখনও তাদের মূল হামলা পরিচালনা করেনি, অর্থাৎ উভয় পক্ষই তাদের মূল হামলা এখনও পরিচালনা করেনি এরকম দাবি উভয় পক্ষই করতেছে। তাহলে মূল হামলাটা হয়তো আরও ভয়াবহ হতে পারে উভয় পক্ষ থেকেই, সেটা হয়তো বোঝা যায়। আর এই যে মধ্যপ্রাচ্যের যে অবস্থা চলমান, এই অবস্থার ভিতরে আসলে বিদেশে থাকা আপনার বিভিন্ন দেশের যে নাগরিকগণ রয়েছেন তারা আসলে এই সমস্ত দেশগুলোতে ভয়াবহ যে সমস্যায় পড়েছেন এটা বিভিন্ন জায়গায় দেখা যায়। এখন এই সমস্ত দেশগুলোর বিভিন্ন দেশের নাগরিক, যে সমস্ত দেশের নাগরিকগণ এই মধ্যপ্রাচ্যে রয়েছেন, ওই সমস্ত দেশগুলোর মধ্যপ্রাচ্যের বিভিন্ন সুলতান বলেন বা সরকার বলেন বা আমির বলেন তাদের সাথে বা তাদের যে সংশ্লিষ্ট পররাষ্ট্র দপ্তরের ব্যক্তিদের সাথে আলোচনা করতেছেন তাদের নিরাপত্তা বিধানের জন্য। আসলে যুদ্ধকালীন সময়ে যতই আলোচনা হোক, যতই যা হোক, এটার মানে যে সমস্যা হয় ওই সমস্যা সকলের উপরে এসে পরে, কম বেশি মানসিকভাবে হোক বা যে কোনোভাবে হোক, এটা বোঝা যায়। এখন এই আলোচনা যেভাবে ইরান সর্বত্র ছড়িয়ে দিতে চাচ্ছে, ইরান চাচ্ছে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘস্থায়ী যুদ্ধ চাচ্ছেন না। তিনি চাচ্ছেন একটা শর্ট টার্মের যুদ্ধ। কেননা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধৈর্য অনুযায়ী তিনি দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে অভ্যস্ত নন। তিনি শর্ট টার্মে কোনো জায়গা থেকে ফলাফল চান, কিন্তু আসলে বিষয়টা তো এরকম না। যেন আপনি শুরু করলেন, আপনি আপনার মতো করে একটা ফলাফল নিয়ে আসবেন, এই বিষয়টা এরকম না। এটার আসলে ফলাফলটা অন্যরকম। ফলাফলটা হচ্ছে এরকম যে আপনি হয়তো গুলিটা ছুড়বেন প্রাথমিকভাবে, তো ওই গুলি ছোড়ার পরে গুলির শেষ গুলিটা যুদ্ধের কে ছুড়বে, আপনার বিরুদ্ধে ছাড়বে, এই বিষয়টা আপনি কিন্তু নির্ধারণ করতে পারবেন না। সুতরাং যুদ্ধ আপনি শুরু করতে পারবেন, কিন্তু যুদ্ধ শেষ করার ক্ষমতা আপনার নাই। সুতরাং এই যুদ্ধ কবে শেষ হবে সেটা হয়তো বলা যাচ্ছে না, এটা এখনও অনিশ্চিত। সুতরাং এই বিষয়টাকে কেন্দ্র করে, এই বিষয়টাকে আসলে মাথায় রেখে বিভিন্ন সামরিক বিশ্লেষকগণ তারা এই বিষয়টি বলতেছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে বড় ধরনের বা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে বা যাবে বলে তারা মনে করেন। একদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন লক্ষ্যবস্তুতে যেভাবে আঘাত হানতেছে, সেই আঘাতে প্রায় অর্থাৎ আমরা এই রাত প্রায় 12টার পূর্ব পর্যন্ত আমরা যেই তথ্য সংগ্রহ করেছি সেখানে ইরানের প্রায় 900+ লোক মারা গিয়েছে। এখন এর বিপক্ষে ইসরায়েলের কয়জন? ইসরায়েলের আমরা 5 থেকে 7 জনের নিহত এবং আরও কিছু হতাহতের কথা দেখেছি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে 2 জন বা 3 জন আহত এবং জন 15 হতাহত সৈন্যের কথা এটা আমরা দেখেছি। এখন সব মিলে আসলে যে বিষয়টা হচ্ছে যে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু ইরান এই যুদ্ধটা যেভাবে মধ্যপ্রাচ্যে সরিয়ে দিতে চাচ্ছে এটার একটা নেতিবাচক প্রভাবও রয়েছে। কেননা ইরান যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে এই যুদ্ধটা ছড়িয়ে দিতে চাচ্ছে, এই সমস্ত দেশগুলো এই সমস্ত দেশগুলো আপনার ইরানের বিপক্ষে গিয়ে দাঁড়াবে এটা বোঝা যায়। অর্থাৎ আপনি ইরানের কাছ থেকে ক্ষতি হলে এই সমস্ত দেশগুলো এমনি পরোক্ষভাবে আপনার কি বলে যে যুক্তরাষ্ট্রের পক্ষে। সুতরাং এই সমস্ত দেশগুলো এখন সরাসরি যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সকল এই মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলো মিলে যদি ইরানের বিরুদ্ধে তখন কোনো অ্যাকশন নেয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আরও বেশি সহজ হয়ে যাবে। সুতরাং এই বিষয়টাও ইরানকে মাথায় রাখতে হবে বলে আমার কাছে মনে হয়। আর চীন রাশিয়া তো আসলে বরাবরই তাদের যে কৌশলী ভূমিকা, সেই কৌশলী ভূমিকা অবস্থান করতেছে। তারা এখানে যেরকম সাধারণ মানুষ বা সকল সামরিক বিশ্লেষকগণ মনে করেছিল যে চীন রাশিয়া এখানে সরাসরি একটা ভূমিকা পালন করবে, কিন্তু আসলে চীন রাশিয়া সেই ভূমিকা পালন করেনি। বরং এরকম কথাও শোনা যায় যে
পারস্য উপসাগরে আটকে থাকা যে সমস্ত এই যে যে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত তেলবাহী জাহাজগুলো যাচ্ছে সেই সমস্ত জাহাজগুলো ইরান যে হামলা করতেছে এই হামলা আরও বন্ধ করার জন্য নাকি চীন এখানে ইরানকে অনুরোধ জানিয়েছে, এরকম কথা চলমান রয়েছে। এখন আসলে যদি ইরান এই কথা মানবে বলে আমার কাছে মনে হয় না। আর আমি পূর্বে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে শত্রু মিত্রদের চাপ থেকে আসলে ইরান কি হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে কি না, আসলে এই বিষয়টা নিয়ে ওই আলোচনাটা আমার কাছে সঠিক মনে হয়। কেননা শত্রুদের পক্ষ থেকে তো চাপ আসবে, তাদের মিত্র এই যে রাশিয়া বা চীনের পক্ষ থেকে অলরেডি চাপ এসে গেছে যে এটা বন্ধ যাতে না করে। রাশিয়া এখানে বন্ধ করলো কি না করলো এটাতে রাশিয়ার কিছু যায় আসে না, কেননা এখানে ইরান যেহেতু জ্বালানি তেল বিক্রি করে, সুতরাং ইরান যদি এই পথ বন্ধ রাখে রাশিয়ার এর জন্য এটা মানে সাফে বর হবে, কেননা রাশিয়া এখান থেকে তার জ্বালানি আরও রপ্তানি করতে পারবে, কারণ রাশিয়ার অর্থনীতি কিন্তু অনেকটা জ্বালানি নির্ভর, এটা আমরা সবাই জানি। সুতরাং রাশিয়ার এখানে লাভ হবে, এটির জন্য রাশিয়া হয়তো কিছু বলবে না, কিন্তু চীন এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেননা চীনের জ্বালানি এই যে মধ্যপ্রাচ্যের জ্বালানির অধিকাংশই নাকি চীনে যাচ্ছে। সুতরাং চীন এই বিষয়টা চাচ্ছে যে এখানে হরমুজ প্রণালী যাতে বন্ধ না করা হয় এটা চীন নিশ্চিত করতে চাইছে। এখন ইরান তার যে বন্ধু বা মিত্র তাদের কথা রাখবে, নাকি ইরান তার নিজের মতো করে এখানে তার লক্ষ্যবস্তু নির্ধারণ করে সেখানে যুদ্ধ পরিচালনা করবে, সেটা হয়তো সময় বলে দেবে। আর এই যুদ্ধে আসলে যেটা হচ্ছে একটা বিষয় যে ইরানের যেই সস্তা শাহেদ ড্রোন রয়েছে সেই শাহেদ ড্রোন দিয়ে আসলে প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক পরিমাণে বা ইসরায়েলের ব্যাপক পরিমাণের অর্থনৈতিক ক্ষতি করতে পারতেছে, যেটা এরকম যে ইরানের একটা শাহেদ ড্রোন উৎপাদন করতে প্রায় 30 থেকে 35 হাজার ডলারের খরচ হচ্ছে। আর এই একটা শাহেদ ড্রোন ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটা ইন্টারসেপ্টরের যে মূল্য সেটা হচ্ছে আপনার এই যে 5 থেকে 10 লক্ষ প্লাস এরকম মার্কিন ডলার। এখন এই 35,000 টাকার একটা শাহেদ ড্রোনের ধ্বংস করতে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের খরচ হচ্ছে 30 থেকে আপনার 5 থেকে 10 লক্ষ মার্কিন ডলার। সুতরাং এখানে অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে, এটা বোঝা যায়। সুতরাং ইরান এই সুবিধাটা পাচ্ছে তার যে সস্তা ড্রোন আছে সস্তা ড্রোন ব্যবহার করে। এখন ইরান এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এটাকে শর্ট টার্মে করতে চাচ্ছে। এখন এটা আসলে কি হবে, তবে মার্কিন প্রেসিডেন্ট যে ইঙ্গিত দিয়ে রাখছেন গতকালকে, সেটা আমরা বলেছিলাম যে তিনি এখানে 4 থেকে 5 সপ্তাহ এখানে যুদ্ধ করতে হতে পারে এরকম ইঙ্গিত দিয়ে রেখেছেন। আবার সর্বশেষ তিনি যে বিষয়ে বলেছেন যে এখানে তিনি যে স্থল অভিযান করতে পারেন, পরিচালনা করতে পারেন, এরকম বিষয় রয়েছে। এখন সব মিলে এখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যতটা অ্যাগ্রেসিভ এই যুদ্ধে, তার থেকে বেশি অ্যাগ্রেসিভ ইসরায়েল, কেননা ইসরায়েলের কথা অনুযায়ী এই দিনটার জন্য অর্থাৎ খামেনিকে হত্যা করার জন্য আমি 30 থেকে 35 বছর পর্যন্ত লবিং করে আসছি, এটার জন্য সব কিছু গুছিয়ে আসছি। সুতরাং এখানে যেহেতু খামেনিকে হত্যা করেছে, এখানে রেজিম চেঞ্জ করা এখন সময়ের ব্যাপার। সুতরাং ইসরায়েল এখান থেকে পিছপা হতে চাইছে না। এখন ইসরায়েল তার লক্ষ্যটা অর্জন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে পুরো আরও অ্যাগ্রেসিভলি এখানে রাজি করাচ্ছে, আরও বেশি অ্যাগ্রেসিভ করে তুলছে, এরকম দেখা যাচ্ছে। এখন এই যুদ্ধ স্থায়ী হলে আসলে এই যে বাংলাদেশও আরও যে বিভিন্ন দেশগুলো রয়েছে তৃতীয় বিশ্বের, এই সমস্ত সকল দেশই এখানে ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত দেশের যে দেশের বাজারে এর প্রভাব পড়বে বলে অনেকে মনে করেন। এখন এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে তত সকল দেশেরই বিশ্বের বিভিন্ন দেশের ক্ষতি হবে বলে অনেকে মনে করেন। তাই ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আসলে এখানে স্থল অভিযান পরিচালনা করবেন কিনা সেটা এখন দেখার বিষয়। তাই আমাদের কিন্তু আপনারা ফলো করতেছেন ইউটিউব ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম টিকটক এনে তো সময় দেখতে পারেন। আসসালামু আলাইকুম।